এখন আমি দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের ঘাগড়া ওয়াটারফলসে। পেছনের জাস্ট ভিউটা দেখুন। কি সুন্দর মায়ের মুখখানা জল জল করছে দেখুন। ট্রাইবেল মিউজিয়ামটা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে, বেশ সুন্দর লাগছে। মন্দিরটা কিন্তু প্রায় 350 বছরের পুরনো। দেখুন আমার সামনে কত হরিণ। এই দেখুন আঙুর, এই গাছটা একদম ভর্তি মৌসুমী লেবু হয়ে আছে। আছি হচ্ছে হাওড়া স্টেশনে। আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22861 ইস্পাত এক্সপ্রেস। 6:35-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা। আমরা নিউ কমপ্লেক্সে বসে আছি। মোস্ট প্রবাবলি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তো ঝাড়গ্রাম যাই, গিয়ে ওখানে কোথায় থাকছি, কিভাবে ট্যুর প্ল্যান করলাম, কত দিনের জন্য ট্যুর প্ল্যান করলাম, সমস্ত কিছু জানাবো। আমাদের ট্রেন কিন্তু অলরেডি 22 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। এরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে সিট আছে আর এদিকে 3টে সিট আছে। ওপরে কিন্তু লাগেজ রাখার জায়গা আছে। সিটটা কমফোর্টেবল? সিটটা কমফোর্টেবল, তবে ট্রেনটা ভীষণ নোংরা, ভীষণ নোংরা। মানে হয় না ঢুকেই একটা বিশ্রী ব্যাপার, সেরকম ঢুকেই একদম নোংরা, পরিষ্কার করেনি, খুব খারাপ। আমরা তো না হয় ছোট্ট একটু জার্নি করব, মানে 2টো স্টপেজে দাঁড়াবে, এরপরে হচ্ছে খড়গপুর, তারপরেই ঝাড়গ্রামে দাঁড়াবে। আমাদের একদমই কম টাইমের জার্নি, বাট যারা লং জার্নি করবে তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। আজকে হচ্ছে 27শে আগস্ট। তো আজকে আমরা ঝাড়গ্রামের জন্য বেরোচ্ছি, কালকেই চলে আসবো একদিনের। আমরা 2S-এ জার্নি করছি। 2S-এর ভাড়া পড়েছে হাওড়া থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 100 টাকা করে। আমাদের কোচ নাম্বার হচ্ছে D4। D4-এ 37 থেকে 40 পর্যন্ত আমাদের সিট 4টে। 6:34 বাজে, 1 মিনিট লেটে কিন্তু ট্রেনটা ছাড়লো। একদম এক্সাক্ট টাইমে। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। ট্রেনটা আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওভারব্রিজ রয়েছে, ওখান থেকে ক্রস করবেন। এরকম নিচ দিয়ে অনেকেই ক্রস করছে লাইন দিয়ে, বাট সেটা খুব একটা সেফ নয়। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। পেছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে। আমাদের গাড়িও এখানেই কোথাও একটা আছে হয়তো। আচ্ছা, গাড়ি কিন্তু আকাশটা এর আগের বার এসেছিল, এই দাদার সাথেই ঘুরেছিল। তখনই আকাশটা দাদার ফোন নাম্বার নিয়ে গেছিলো। আমরা আবার আসবো প্ল্যান হলো যখন, তখন দাদার সাথে কন্ট্যাক্ট করলো এবং উনি যা রেট বললেন আমরা একটু দরদাম করে একটু বার্গেনিং করলাম, দেন আমরা ফিক্সড করে নিলাম। আমরা এই গাড়িটা নিয়ে কিন্তু 2 দিন ঘুরবো। মানে আমাদের স্টেশন থেকে পিক আপ করবে, আবার স্টেশনে ড্রপ করবে কালকে। এই হচ্ছে আমাদের গাড়ি, সুইফট ডিজায়ার 4 সিটার গাড়ি। চলুন, আমরা যেহেতু 4 জন আছি, চলুন গাড়িতে ওঠাই আপাতত। ঝাড়গ্রাম স্টেশনের বাইরেটা কিন্তু বেশ জমজমাট। আমরা কিন্তু সাইট সিন করতে করতে তারপরে রিসর্টে যাব, মানে ডিরেক্ট রিসর্টে যাব না। আমাদের আজকের প্রথম স্পট হবে ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে পৌঁছে গেলাম। ওই স্টেশন থেকে 4 থেকে 5 মিনিট মতো গাড়িতে সময় লাগলো। সামনেই দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ির গেটটা, যদিও মনে হয় ভেতরে ঢুকতে দেয় না, যাই না, দেখা যায়। এটা রাজবাড়ির হচ্ছে সিংহদুয়ার। এই হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরটা। রাজবাড়ির পাশেই ঠিক এখানে কিন্তু রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্স আছে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। ভেতরটা দেখছি বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর। তো রাজবাড়ির ভেতরে তো ঢুকতে দেবে না, এই সিংহদুয়ার পর্যন্তই আপনি দাঁড়িয়ে দেখবেন, তারপর চলে যাবেন। আমাদের যে ড্রাইভার দাদা রয়েছেন উনি বললেন যে ওনাদের মর্জি মতো এখানে যারা গেটে থাকে আর কি, কোনো সময় ভেতরের সেকেন্ড যে গেটটা রয়েছে সেখান পর্যন্ত যেতে দেয়, কোনো সময় যেতে দেয় না, ওনাদের মর্জি মতো। তো আমাদেরকে তো এখন যেতে দিল না, হয়তো মেবি ভেতরে গেস্ট আছে তাই জন্য। আর এই রাজবাড়ির ভেতরেও কিন্তু থাকা যায়। আর রাজবাড়ির যে প্যালেস রয়েছে সেটা কিন্তু সরকার অনুমোদিত, মানে সরকারি দপ্তর থেকে চালায় আর কি। আপনারা সরকারি ওয়েবসাইট থেকে ওটা বুকিং করতে পারবেন। তবে যারা একটু হাইফাই জায়গায় থাকতে পছন্দ করেন, একটু লাক্সারিয়াসভাবে, তাদের জন্য বেস্ট এটা।
এখন যাব কলাবনির জঙ্গলে, চলুন। এই রাজবাড়ি থেকে দাদা বললো 15 মিনিট মতো সময় লাগবে। তো আমরা কিন্তু কলাবনি জঙ্গলে এন্টার করে গেলাম। দুপাশের যে জঙ্গলগুলো সেটাই হচ্ছে কলাবনির জঙ্গল, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা গেছে। আমরা কিন্তু ক্রিস গার্ডেনের সামনে পৌঁছে গেছি। এই ক্রিস গার্ডেনে একটা পিকনিক স্পটও আছে। এই হচ্ছে ক্রিস গার্ডেন পিকনিক স্পট। হচ্ছে টিকিট কেটে নিলাম, পার হেড 50 টাকা করে নিল। যাদের বয়স 4 থেকে 10 বছরের মধ্যে তাদের কিন্তু টিকিট ফেয়ার লাগবে হচ্ছে পার হেড 20 টাকা করে। আর যাদের 4 বছরের নিচে বয়স আছে তাদের কোনো এন্ট্রি ফি লাগবে না, তারা কিন্তু ফ্রি অফ কস্টেই এন্টার করতে পারেন এই পার্কে। প্রচুর রকমের এখানে গোলাপ আছে। এটা বেসিক্যালি গোলাপ গার্ডেন, আর প্রচুর বড় জায়গা নিয়ে এই গোলাপ গার্ডেনটা। এদিকে দেখুন বুদ্ধের স্ট্যাচুটা দেখুন কি সুন্দর, আর নানান রকমের স্ট্যাচু দেখতে পাচ্ছি। কি সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো বানানো, কি দারুণ দেখতে লাগছে। বাচ্চাদের খেলার জায়গা দেখুন, এখানে স্লিপ আছে, এখানে দোলনা আছে। এই ক্রিস গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর। কি সুন্দর সুন্দর বসার জায়গা দেখুন, আর ভেতরে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে দেখছি। এখন যাচ্ছি পাখিরালয়ের দিকে, দেখি কি আছে এই পাখিরালয়ে। পাখিরালয়ের সামনে চলে এসেছি। আচ্ছা, এখানে প্রচুর রকমের পাখি আছে। ব্লু প্যারট, এখানে কিন্তু বিভিন্ন রকমের কালারের টিয়া পাখি দেখতে পেলাম। দেখুন কতগুলো খরগোশ দেখুন। এই পাখিরালয়টা কিন্তু ক্রিস গার্ডেনের একদম শেষ প্রান্তে, অবশ্যই এখানে আসবেন। বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম এখানে, আর দেখছেন ডাকগুলো। পাখিরালয়ের সামনেই কিন্তু অ্যাকোরিয়াম হাউস আছে, চলুন দেখি ভেতরে কি আছে। অনেকগুলো অ্যাকোরিয়াম দেখছি। আচ্ছা, এগুলো শার্ক। এই মাছটা দেখুন পুরো অন্যরকম দেখতে, প্রচুর ধরনের মাছ দেখতে পাচ্ছি। কি বিউটিফুল দেখুন, কত কালারের মাছ। অ্যাকোরিয়াম হাউসের ঠিক সামনেই আছে অ্যাকোয়াটিক পন্ড, এর ভেতরেও দেখছি প্রচুর ধরনের মাছ। গার্ডেনটা কিন্তু দারুণ সুন্দর। এর ভেতরে গেস্ট হাউসও রয়েছে, আপনারা থাকতেও পারেন, রেস্টুরেন্টও রয়েছে দেখলাম। আর খুব ভালো লাগলো, 50 টাকা দিয়ে ঢুকলাম, একটুও বোর হলাম না। এখন যাচ্ছি ভেষজ উদ্যানের দিকে। আমরা এখন চলে আসলাম ভেষজ উদ্যানের সামনে। বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে, গাছপালা আছে বলে বৃষ্টিটা অতটা বুঝতে পারছি না, মানে গায়েও লাগছে না। গাছপালা না থাকলে পুরো ভিজে যেতাম। এখানে কিন্তু প্রচুর রকমের গাছ আছে, যে গাছ দিয়ে হচ্ছে মেডিসিন তৈরি হয়, ওষুধ তৈরি হয়। এটা হচ্ছে ঝাউবন। কত দূর পর্যন্ত রাস্তাটা গেছে দেখুন, দুই ধারেই কিন্তু ঝাউ গাছ। এটা হচ্ছে ভেষজ উদ্যানের যে গেটটা, সেখান থেকে সামনে দিয়ে একটু এগিয়ে আসলেই এই আপনারা কিন্তু এই ঝাউবনটা পাবেন। এটা হচ্ছে আমলাচটি ভেষজ উদ্যান। সমস্ত গাছের কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে এবং গাছের নামও দেওয়া আছে। আচ্ছা, ব্যবহারও দেওয়া আছে দেখছি। এই গাছটার নামটা দেখুন, কমলাগুড়ি, দলগুড়ি। ওই যে ওপরের গাছটা দেখুন কতটা বড়। এখানে বিভিন্ন রকম এরকম গাছ আছে। এই যে তেঁতুল গাছ, এটা হচ্ছে মহাদেব জটা। আমরা এখন ট্রাইবাল মিউজিয়ামের দিকে যাচ্ছি, যেটা দেখার জন্য আমাদেরকে আবার ঝাড়গ্রাম যেতে হচ্ছে। মানে আমরা ঝাড়গ্রাম থেকে বেশ অনেকটা, প্রায় 9 কিলোমিটার মতো দূরে চলে এসেছিলাম, এখন আবার ঝাড়গ্রামের ওদিকে ফিরে যাচ্ছি। ট্রাইবাল মিউজিয়ামের সামনে চলে আসলাম। এখানে কি সুন্দর দেখুন ট্রাইবেলদের মূর্তি করা আছে। ট্রাইবেল মিউজিয়ামটা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে, বেশ সুন্দর লাগছে। সামনে কতগুলো হাতির মূর্তি করা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। পিছনে দেখতে পাচ্ছেন কলাবনির জঙ্গল, একদম জঙ্গলের মাঝখানে এই ট্রাইবাল মিউজিয়ামটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এই পাশে জঙ্গলের মধ্যে দেখুন কতগুলো হরিণ করা রয়েছে, মনে হচ্ছে হরিণের পাল ছুটে যাচ্ছে। অন্ধকারে যে কেউ দেখলে সেরকমই ভাববে আর কি। ভেতরে কি কি আছে সেটা দেখবো, চলুন। আচ্ছা, এই ট্রাইবাল মিউজিয়াম কিন্তু সোমবার বন্ধ থাকে, আর বাকি যে দিনগুলো খোলা থাকে সেই দিনগুলোর টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
আচ্ছা, জুতো খুলে প্রবেশ করতে হবে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এক ছাদের তলায় আদিবাসীদের জীবনযাত্রাকে একদম ফুটিয়ে তুলেছে। যা যা প্রয়োজনীয় যাবতীয় বাদ্যযন্ত্র থেকে শুরু করে অস্ত্র শস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত কিছু A to Z সমস্ত কিছু এখানে রয়েছে ডিসপ্লে করা। ভীষণ ভালো লাগছে। গুড় জাল দিচ্ছে এবং এটা কিন্তু এই সেম জিনিসটা সেমভাবে করতে কিন্তু আমরা পুরুলিয়াতে দেখেছি। যারা আমাদের পুরুলিয়ার ভিডিও দেখেছেন তারা জানবেন যে ওখানে এইভাবেই খেজুর গুড় জাল দেওয়া হয়। খিদে পেয়ে গেছে, তাই চা আর বিস্কিট 5 টাকা করে চা, আর বিস্কুটগুলো 5 টাকা। আমাদের নেক্সট স্পটে চলে আসলাম সাবিত্রী মন্দিরে। মন্দির এখন খোলা আছে, চলুন ভেতরে এন্টার করা যাক। এটা হচ্ছে সাবিত্রী মন্দির। এই হলো মন্দির, এই হলো মা। কি সুন্দর মায়ের মুখখানা জল জল করছে দেখুন। পারমিশন নিয়েই ভিডিও করছি, ওনারা বললেন যে ভিডিও করতে পারি তাই করছি। আমি ভাবলাম আমার পরিবারের সবাইকেও একটু দর্শন করিয়ে দিই। দাঁড়িয়ে আছি মা সাবিত্রী মন্দিরে। এই মন্দির হচ্ছে ঝাড়গ্রামের অন্যতম একটি সাইট সিন। ঝাড়গ্রাম রাজবাড়ি এই মন্দিরের দেখাশুনো করে। বলা যায় এক প্রকার ঝাড়গ্রাম রাজবাড়ি ইনি কুলমাতা আর কি, কুলদেবতা। একদম ঝাড়গ্রাম টাউনের মধ্যে এই মন্দিরটা অবস্থিত। ভীষণ সুন্দর, আর মায়ের রূপ এত সুন্দর, এত মনোমুগ্ধকর, ভীষণ ভালো লাগলো। আর এই মন্দিরটা কিন্তু প্রায় 350 বছরের পুরনো। বাপরে, এটা তো আমি জানতাম না। মন্দিরের ব্যাক সাইডে কিন্তু একটা পুকুরও আছে, বেশ বড় মাপের একটা পুকুর। নেক্সট স্পটে চলে আসলাম জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 25 টাকা করে টিকিট, আর 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, আর 3 বছরের নিচে যাদের বয়স হবে তাদের কিন্তু এন্ট্রি ফ্রি অফ কস্ট। জুওলজিক্যাল পার্ক মানে জুতে, ঝাড়গ্রাম জুতে হচ্ছে পার হেড 25 রুপিস করে টিকিট। টাইমিং রয়েছে এখানে, টাইমিং হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং মার্চ থেকে অক্টোবর পর্যন্ত হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে ঢুকতে দেওয়া হয় আর কি। মানে মোটামুটি শীতকালটা 1 ঘন্টা কমিয়ে দেওয়া হয়, কারণ অন্ধকার হয়ে যায় আর কি, সেই জন্য। আমরা কিন্তু জুয়ের ভেতরে এন্টার করে গেছি। এখানে দেখুন এরকম অ্যারো দিয়ে মার্ক করা আছে কোন দিকে কি বন্য জন্তু আছে। কি দেখতে পাই দেখি, ভেতরে চলুন। কোন কি সুন্দর, কত ময়ূর, ময়ূর ময়ূরী সব আছে। বাহ, ওই জায়গাটা দেখুন কি সুন্দর। সামনে যা দেখতে পাচ্ছি এখন, ও একসাথে এতগুলো হরিণ কখনো দেখিনি, মানে এত সামনে থেকে দেখুন কত হরিণ। দেখুন এটা হচ্ছে নীলগাই, একটাই দেখছি নীলগাই, মানে একদম খাঁচার মধ্যে বন্দি করা, আর গাছের পাতা দিয়ে দিয়েছে, সেই গাছের পাতাগুলো এখন খাচ্ছে নীলগাইটা। এখন চলে এসেছি লেপার্ডের সেকশনটায়। এই সামনেই একটা লেপার্ড ছিল, হেঁটে হেঁটে ওই দিকটায় চলে গেল, আর এখানে একটা গাছের নিচে শুয়ে আছে। লেপার্ডটা দেখে সামনের দিকে একটু এগিয়ে আসলাম। এখানে দেখছি 2টো হায়না শুয়ে আছে গাছের নিচে। এই জুওলজিক্যাল পার্কটা কিন্তু প্রচুর বড় জায়গা নিয়ে অবস্থিত। তো আমরা তো অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, এখন এক্সিটটা খুঁজছি, কিছুতে আর এক্সিট খুঁজে পাচ্ছি না। সমস্ত রকমেরই এখানে বন্যপ্রাণী মোটামুটি দেখতে পেলাম, তো শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের অভাবটা বোধ করলাম। কি বড় হরিণ দেখুন, শিংটা দেখুন হরিণের। চিল্কিগড় যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় আমাদের ড্রাইভার দাদা দাঁড়ালেন, ভীষণ ভালোভাবে আমাদেরকে গাইড করছেন। তো উনি বললেন একটা গাছ আছে, মানে একটা পার্টিকুলার জায়গা আছে, এই জায়গাটার নাম কেন্দুয়া। কেন্দুয়াতে 3-4টে গাছ আছে, তাতে ভর্তি সাইবেরিয়ান পাখি, এবং বছরে 3টে মাস ওরা এখানে থাকে। কি যে অপূর্ব লাগছে আমি বলে বোঝাতে পারবো না, মানে বিভৎস, মানে কত বড় বড়। আর আওয়াজটা, আমি একটু চুপ করলে আপনারা আওয়াজটা শুনতে পারবেন। এরা এখানে এখন বাসা করছে, এরপর এদের প্রজনন প্রক্রিয়া শুরু হবে, ছোট বাচ্চা হবে, মানে ডিম ফুটে ছোট বাচ্চা হলে সেই বাচ্চা নিয়ে এরা উড়ে যাবে আবার। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম যে মূল টাউন সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দির, সেটা দেখতে। এটাই আজকের মোটামুটি আমাদের লাস্ট স্পট। এরপর আমরা রিসর্টে চলে যাব। লাস্ট স্পট বলছি, মানে রিসর্ট বলেছে, রিসর্টের থেকে ফোন করেছিল আর কি, তারা বলেছে যে লাঞ্চ রেডি করে রাখছে, আর এখন বাজে হচ্ছে প্রায় 2টো। কখন গিয়ে লাঞ্চ করব জানি না। যাই হোক, চলুন যাওয়া যাক।
কনক দুর্গা মন্দিরে চলে এসেছি, চলুন এখন মায়ের দর্শন করে আসি। আমাদের যিনি ড্রাইভার দাদা উনি সাবধান করলেন, উনি বললেন যে এখানে নাকি প্রচুর বাঁদরের উৎপাত, তো মোবাইল ক্যামেরা একটু সাবধানে রাখবেন। আমরাও সাবধানেই যাব। কনক দুর্গা মন্দিরের যে পার্কিং এরিয়াটা সেখানেও কিন্তু দোকান আছে। এখানে আমাদেরকে ড্রাইভার দাদা নামিয়ে দিয়েছিল। এখান থেকে বেশ খানিকক্ষণ হেঁটে কিন্তু আপনাদেরকে যেতে হবে কনক দুর্গা মন্দিরের সামনে। এই কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দুধারেই কিন্তু জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। আমি আর শৈলী এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। বলছিলাম না আপনাদের এখানে বাদরের উৎপাত, মানে যদিও কিছু করছে না। মন্দির চত্বরে পৌঁছে গেছি, ওই আমার পেছনেই দেখছেন মন্দির। আর এখানে কিন্তু ডালার দোকানও দেখতে পাচ্ছি, একটাই দেখছি দোকান খোলা আছে। আর এখানে মনে হয় পরপর দোকান আছে, একটাও দোকান খোলা নেই। তো কনক দুর্গা মন্দিরের মূল দ্বার কিন্তু বন্ধ হয়ে গেছে, তো আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আবার মনে হচ্ছে আমাদের আসতে হবে এই ঝাড়গ্রামে। একটু আগেই নাকি বন্ধ হলো, আবার বলছে 4টের সময় খুলবে। এখন টাইম আপডেট হচ্ছে 2:23, বেশ অনেকটা টাইম, 4টে বাজতে এতক্ষণ ওয়েট করা যাবে। তো এখানে ডুলুং নদী আছে, সেটাই দেখতে যাচ্ছি। মন্দিরের ঠিক পাশ দিয়েই রাস্তা। এখানে দেখুন মার্কিংও করা আছে, এই যে ডুলুং নদী, এরকম সিঁড়ি ভেঙে নামতে হবে। এই হলো ডুলুং নদী, কনক দুর্গা মন্দির থেকে একদমই সামনে। নদীর জল ওপর দিয়ে ওভারফ্লো হচ্ছিল, সেই কারণে গাড়ি করে আর আমরা ওপারে যেতে পারিনি, আর রাজবাড়িও দেখা হয়নি সেই দিন। পরের দিন অবশ্য রাজবাড়ি দেখে নিয়েছিলাম আমরা। ফাইনালি রিসর্টে এসে পৌঁছেছি, পেছনেই দেখতে পাচ্ছেন রিসর্ট। রিসর্টের নাম হচ্ছে চেতনা ইকো ভিলেজ রিসর্ট। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভেতরে যাই, একটু ফ্রেশ হই, তারপর আপনাদের সাথে রুম শেয়ার করব। রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। এখন যাব ডাইনিং হলে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। খাবার দাবার খেয়ে দিয়ে আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো এবং আমাদের রুমটাও দেখাবো। এই হচ্ছে ডাইনিং হলের ভেতরটা, বেশ অনেকজনের কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এতক্ষণ পর খাওয়ার দেখে না একটা শান্তি পেলাম। ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি দিয়ে গেছে, আরও আস্তে আস্তে আসছে আর কি আইটেম। ভাত দিয়েছে, বাদাম দিয়ে আলু ভাজা, আলু পটলের তরকারি, পেঁয়াজ আর লেবু, ডাল দিয়ে গেল। এখানে আমরা চাটনি, টক দই, যারা ননভেজ খাবেন তাদের জন্য কিন্তু মাছ দিয়েছে। খাবারগুলো কিন্তু বেশ টেস্টি, বেশ সুন্দর। রিসর্টের যে রুমগুলো রয়েছে, রুমগুলোর কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা নাম রয়েছে এবং নামগুলো কিন্তু বিভিন্ন গাছের নামে। যেরকম আমাদের রুমের নাম হচ্ছে কুসুম, এটা হচ্ছে 106 নাম্বার রুম। আসুন, ওনাদের এখানের প্রত্যেকটা রুমই কিন্তু এসি। বেশ বড় মাপের এই রুমটা, বেশ সুন্দর। আর দেখছেন আমার কথাটা পুরো ইকো হচ্ছে, বেশ পছন্দ হয়েছে আমাদের। বেশ বড় মাপের একটা বেড দিয়েছে, আরামসে কিন্তু 3জন শুয়ে যেতে পারবে। 2টো পিলো দিয়েছে, আর বেডের পাশেই বেড সাইড টেবিল আছে। বেড সাইড টেবিলে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, সুগার, চা, এখানে জলের গ্লাস, আর এখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কি সুন্দর দেখুন। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই হলো ওয়াশরুম। সন্ধেবেলা গরম গরম চা এসে হাজির। জিজ্ঞাসা করে গেল ব্ল্যাক টি খাবো না মিল্ক টি খাবো, তো আমরা মিল্ক টি বললাম। বৃষ্টি পড়ছে, আর আমাদের যে কটেজগুলো রয়েছে তার ওপরে না টিন দেওয়া রয়েছে। টিনের মধ্যে বৃষ্টির জল পড়লে যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা হচ্ছে। আর এই পুরো কটেজটা যে আলো দিয়ে সাজানো, বেশ আলো আধারি পরিবেশ, বেশ অন্যরকম একটা পরিবেশ। আর পেছন থেকে ঝিঝি পোকা ডাকছে, ব্যাঙ ডাকছে, কি যে একটা অদ্ভুত টাইপের পরিবেশ সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে বেশ অন্যরকম। ডিনার করার জন্য এসছি ডাইনিংয়ে। ভাত আর রুটির মধ্যে অর থাকে, তো আমরা ভাত চুজ করেছি। এই হচ্ছে ডিনারের মেনু। এই যে ভাত আছে, আলু ভাজা আছে, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে একদম কষা করে চিকেন, কালারটা দেখতেও দারুণ লাগছে। আর দিয়েছে ডাল। যারা শৈলীর মতো ভেজ খাবেন তাদের জন্য কিন্তু পনির আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 5:30 মতো বাজে। এই একটু আগে ঘুম থেকে উঠলাম। আমরা কালকে থেকে এসে যা যা খেলাম, বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে চাষ করা হয়, মানে বেশিরভাগ জিনিসই অর্গানিক। এটা হচ্ছে ধানের ক্ষেত।
এটা হচ্ছে কাজু বাদামের গাছ। এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙুর গাছ। দাদা কালকে রাত্রিবেলায় বলছিল যে আঙুর হয়েও আছে কিছু কিছু, মানে ব্যাপারটা হচ্ছে এখন আঙুরের সিজন না, মানে আঙুরের সিজন চলে গেছে। তো এখন বললো এই একটা দুটো মানে অনেক সময় হয়ে থাকে গাছে, পাড়া হয়নি। তো দেখে একটু খুঁজবো গাছে, যদি দেখতে পাই তো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কমলা লেবুর গাছ, মৌসুম্বি লেবুর গাছ। কি বড় বড় সাইজ দেখুন, গাছটা একদম ভর্তি মৌসুম্বি লেবু হয়ে আছে। গাছটায় তো হয়েই আছে, প্লাস নিচে পড়ে আছে ভর্তি। সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে আমাদের ঝাড়গ্রামের সেকেন্ড ডে। সকাল সকাল রেডি হয়েছি কারণ আজকে আমরা যাব বেলপাহাড়ি ঘুরতে, আর আমাদের ট্রেন রয়েছে ফেরারও। আমাদের যেহেতু ফেরার ট্রেন রয়েছে আর ভিডিও করতে বেশ খানিকটা সময় লাগে, তাই অনেকটা সকাল সকালই বেরোচ্ছি। এখন সকাল 7টা মতো বাজে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে। আচ্ছা, এবার আমি বলি, এই চেতনা ইকো ভিলেজ রিসর্টে থাকা খাওয়া নিয়ে আমরা যে প্যাকেজটায় ছিলাম, সেটা হলো আমরা যেহেতু একটা রুমে দুজন ছিলাম, তাতে আমাদের খরচা পড়েছে 1700 টাকা করে পার হেড। আপনারা এখানে শুধু থাকতেও পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার, যেটা চেতনা ইকো ভিলেজের নাম্বার আর কি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আমরা যে প্যাকেজে ছিলাম সেখানে আমাদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার প্রোভাইড করেছে, যেরকম সমস্ত জায়গায় করে থাকে। আর ওনাদের কিন্তু এসি ঘর, ঘরের কোয়ালিটিও মানে ঘরটাও বেশ সুন্দর আর কি। আরও অন্য ক্যাটাগরিরও রুম রয়েছে, সমস্ত কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। ওনাদের মেনু রয়েছে বিশাল বড়, যেখানে আপনারা আলাকাটে খাবার অর্ডার করে খেতে পারবেন। এখন আমরা তাড়াতাড়ি চেক আউট করে বেরোবো, বেরিয়ে দেখা হচ্ছে। তো এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা ম্যাগি নিয়েছি, আজকে আমাদের একটু তাড়াহুড়ো রয়েছে। না হলে ওনারা জেনারেলি পুরি সবজি, ব্রেড অমলেট এই সমস্ত সার্ভ করে থাকে, তো আমরাই বললাম তাড়াহুড়োর মধ্যে ম্যাগি করে দিতে। গাড়িতে উঠে বসে গেছি। আচ্ছা, আমাদের রিসর্ট থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার মতো, বেশ অনেকটা দূরে, ওই ঘন্টা দেড়েক মতো টাইম লাগবে। কাল তো ডুলুং নদীতে প্রচুর জল ছিল, ব্রিজের ওপর দিয়ে ওভারফ্লো হচ্ছিল, তাই গাড়ি আসতে পারেনি। আজ যাওয়ার পথে বললো জলটা একটু কমেছে, তাই আজ যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি দেখতে। আজও জল যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, তবে অল্প, স্রোতটা অনেকটা কম, তাই গাড়ি পার হয়ে গেল আর কি। তো চলুন চিল্কিগড় রাজবাড়িটা দেখে তারপর বেলপাহাড়ি যাব। আমার পেছনেই রয়েছে চিল্কিগড় রাজবাড়ি। এই রাজবাড়িটা যবে থেকে ঝাড়গ্রাম আসবো প্ল্যান হয়েছে, তবে থেকে দেখার এক্সাইটমেন্ট ছিল। তো আমার এই ধরনের একটু ঐতিহাসিক স্থানে আসতে ভালো লাগে। রাজবাড়িতে এখন কেউ থাকে না, নিচটা একটা অফিসকে ভাড়া দেওয়া রয়েছে, আর একটা শিব মন্দির রয়েছে যেটা পুরনো, তবে এটাকে রিনোভেট করেছে। পুরনোই, তবে একটু ভালো ভদ্রস্থ করেছে আর কি। আর আরেকটা কৃষ্ণ মন্দির রয়েছে, যেটা দেখে আমার এত ভালো লাগলো। যাই হোক, এখন মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেলপাহাড়ির দিকে যাব। আমরা অলরেডি কিন্তু বেলপাহাড়িতে ঢুকে গেছি। গ্রামের সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো বেলপাহাড়িতে আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে খেদারানি লেক। দেখুন পেছনে বিশাল বড় একটা লেক, আর চারিদিকে জঙ্গল, দেখতে দারুণ লাগছে, কি সুন্দর লাগছে দেখুন। খেদারানি লেকে এসেছি, লেকটা তো ভীষণ সুন্দর, তবে আমাদের সময়টা একটু ভুল হয়ে গেছে, মানে এতটা রোদে না জায়গাটাকে উপভোগ করা যাচ্ছে না। তবে এই লেকের পাশে যে বড় বড় গাছগুলো রয়েছে, এখানে ভর্তি টিয়া পাখি রয়েছে, প্রচুর টিয়া পাখি এখানে। বেলপাহাড়ির যে ট্যুরটা হচ্ছে, এই ট্যুরটা কিন্তু আমরা পুরো পাহাড়ে পাহাড়েই ঘুরছি। বেশ সুন্দর লাগছে যেতে, তবে একটু বেশি গরম। এখন আমরা যাচ্ছি গাডরাসিনি পাহাড় ঘুরতে। আমাদের নেক্সট স্পটে চলে আসলাম। আমাদের যেখানে গাড়িটা পার্কিং করিয়েছে, এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, ওপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা অবধি যাব। তারপরে আরও যদি আপনারা ট্রেক করে যান, একদম এই পাহাড়ের টপটায় উঠতে পারে। সেই টপের মন্দিরটায় যদি উঠতে পারেন, তাহলে পুরো একদম একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, কোনো সিঁড়ি টিড়ি কিছু নেই, এরকম পাথরের রাস্তার উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। দুধারে জঙ্গল, আর মাঝখান থেকে এরকম সরু রাস্তা। চলুন দেখি কতটা আপনাদেরকে দেখাতে পারি, মানে কতটা ওপরের দিকে উঠতে পারি। তো ডেঞ্জার রাস্তা দেখছি, দেখুন রাস্তা ভালো হলে তাও হতো, রাস্তার অবস্থাও খুবই খারাপ। অনেকটা উপরে চলে এসেছি, আর মন্দিরটাও দেখা যাচ্ছে, হাঁপিয়ে গেছি, একদম খাড়ায় রাস্তা, প্রচণ্ড
হাঁপিয়েও গেছে, একটু কষ্টও হচ্ছে। যাদের পায়ে প্রবলেম আছে বা হাঁটুর সমস্যা আছে, যাদের পাহাড়ি রাস্তায় চলাফেরা করতে প্রবলেম হয়, তাদের না আসাটাই ভালো, কারণ প্রচণ্ড খাড়াই রাস্তা আর প্রচণ্ড কষ্ট হবে। নিচটা থেকে মোটামুটি আপনাদের ওই 10 থেকে 15 মিনিট মতো ট্রেক করে আসতে হবে এই মন্দিরটা দেখতে গেলে। যা এত দূর উঠে দেখছি মন্দির বন্ধ। এটা হচ্ছে শ্রী শ্রী বাসুদেব ভগবানের মন্দির। এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম। আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে তারাফিনি ব্যারেজ। তো এখানে একটা ব্যারেজ আছে, সেটাই দেখতে এসেছি, বেশ সুন্দর। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নামই কিন্তু তারাফিনি নদী, আর তার জন্য এই ব্যারেজটার নাম হয়েছে তারাফিনি ব্যারেজ। তারাফিনি নদী হচ্ছে ঝাড়গ্রামের অন্যতম একটি নদী। ঝাড়গ্রামের টোটাল 4টে নদী, কংসাবতী, সুবর্ণরেখা, তারাফিনি আর হচ্ছে ডুলুং। তারাফিনির এই ড্যামটা ভীষণ ছোট, মোটামুটি 10টা লক গেট রয়েছে আর কি, বেশ ভালো লাগছে। ওই দিকটা আরও ভালো, ওই দিকটায় যাবো, চলুন। আর জলটা একদমই ঘোলাটে জল দেখছি। আমরা এখন চলে আসলাম হচ্ছে ঘাগড়া ওয়াটারফলে। দেখি সামনে কি ভিউ আছে। আর এটাকে পিকনিক স্পটও বলা হয়, ঘাগড়া পিকনিক স্পট। এখানে নাকি শীতকালে পিকনিক করতে আসে মানুষজন। ঘাগড়া ওয়াটারফলে দাঁড়িয়ে আছি, প্রচুর জল রয়েছে, এত জল এক্সপেক্ট করিনি। আর এই ঘাগড়া ওয়াটারফলের স্পেশালিটি হচ্ছে পট হোল, মানে গোল 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 গর্ত হয়ে গেছে। মানে এখানে যে শিলাগুলো, ওগুলো কিছু নরম শিলা এবং কিছু শক্ত শিলা আর কি, সেই দিয়ে তৈরি। তো নরম শিলাগুলো জলের খনন কার্যের ফলে এখন ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর এরকম গোল গোল ছোট ছোট গর্ত তৈরি হয়েছে, যার ভেতরে জল জমে থাকে আর কি। এই জন্যই এই জায়গাটার নাম ঘাগড়া ওয়াটারফল। তো গাগড়া থেকে ঘাগড়া হয়েছে। এই ছোট ছোট গর্তগুলোকে লোকাল ভাষায় গাগড়া বলা হয়, সেইখান থেকে ঘাগড়া ওয়াটারফল আর কি, নাম পাল্টে পাল্টে। তো যাই হোক, আর প্রচুর জল রয়েছে, ভীষণ ভালো লাগছে। এখন চলে আসলাম হচ্ছে ঢাঙ্গি কুসুমে। আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছে সেখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। দাদা বললো ওই মোটামুটি 500 মিটার মতো নিচের দিকে হেঁটে যেতে হবে। দোকানগুলো দেখুন পুরো অন্য ধরনের, লেবু বিক্রি করছে, মাটি দিয়ে উঁচু করেছে, আর এই দেখুন ওপরে তিরপল। কিছুটা ট্রেক করে আসার পরে এই যে দেখুন এখানে শিবলিঙ্গ আছে, এখানে মনে হয় পুজোও হয়। এখানে বসার জায়গা করা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। চলুন এখন ওয়াটারফলসের দিকে যাই। এদিকটা অনেকটা ট্রেক করে যেতে হবে বলে তার জন্য শৈলী আসেনি। শৈলীর শরীরটা একটু খারাপ করছে। এই আজকে বেলপাহাড়িটা পুরোটাই পাহাড়ের ওপরে তো লোকেশানগুলো, তার জন্য ওর একটু পাহাড়ে আসলে কষ্টই হয়, ওর একটু ভমিটিংয়ের প্রবলেম হয়, মাথা টাথা ঘোরে। তার জন্য ও বললো আর ট্রেক করবে না, আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো নিচে গিয়ে। চলুন। আমার পেছনে দেখুন, এটা হচ্ছে হুদুদ ওয়াটারফল। আপনাদেরকে বলছিলাম একটা ওয়াটারফল দেখাবো, এই যে সেই ওয়াটারফল। একদমই ছোট্ট, বেশি বড় না, তবে বর্ষাকাল বলে, মানে এখন বর্ষার সিজন চলছে বলে জলটা দেখা যাচ্ছে, জল পড়ছে। তবে আপনারা যখন সিজনে মানে নভেম্বর ডিসেম্বরে আসবেন তখন কিন্তু এই জল একদমই সরু করে পড়ে। নিচ থেকে ওপরে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। এখানে বসার জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম এই শিবলিঙ্গর সামনে, তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। কাকড়াঝোড় গেস্ট হাউস বলে একটা রিসর্ট রয়েছে কাকড়াঝোড়ে। আমাদের লাস্ট স্পট আজকে কাকড়াঝোড়। কাকড়াঝোড়ের জঙ্গল এখনও আমরা ঘুরিনি। আমরা এখানে এসেছি লাঞ্চ করার জন্য। আমাদের যে ড্রাইভার দাদা, উনি এনাদের সাথে কথা বলে আমাদেরকে মানে আমাদের জন্য লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিল। আগে থেকেই অর্ডার দিতে হয় লাঞ্চটা ফোন করে। এখন আমরা এখানে লাঞ্চ করব। আমরা ভেজ থালি অর্ডার করেছি, তো চলুন দেখি খাবারটা কেমন হয়। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, আগেই বললাম, বেশ অনেক কিছু দিয়েছে। ভাত দিয়েছে, তার উপরে লঙ্কা দিয়েছে, এখানে স্যালাড আছে, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, আর দিয়েছে আলু ভাজা। এই ভেজ থালিটার দাম নিয়েছে 100 টাকা। আর আলাদা করে আপনারা মানে যেটা অর্ডার করতে চান সেটা অর্ডার করতে পারেন, তবে আগে থেকে বলে দিতে হবে। সমস্ত কিছুই কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি খেতে পারেন। খাবারের টেস্ট কিন্তু দারুণ। সমস্ত খাবারের টেস্ট খুবই ভালো ছিল, রেকমেন্ড করব। মানে তৃপ্তি করে খেলাম। ড্রাইভার দাদা আমাদেরকে আজকে এখানে না নিয়ে আসলে সত্যি আমাদের আজকে খাবার জুটতো না, কারণ অর্ধেক জায়গায় দেখলাম খাবার পাওয়া যায় না, আর দোকানপাটও আজকে বন্ধ। আজকে কী কারণে বন্ধ আছে জানি না। যাই হোক, চলুন এখন
গাড়ির দিকে যায়, বেশ ভালোভাবে তৃপ্তি করে খেলাম, আবারও বলছি। এখানে কিন্তু কাকড়াঝোড় জঙ্গল রয়েছে একটু এগিয়ে গেলে, বাট আমাদের হয়ে গেছে প্রচণ্ড দেরি, ট্রেন আজকে টাইমে চলছে, তো আমরা আর ওই সামনেটাই গেলাম না, এটাই জঙ্গল, এরকমই জঙ্গল, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে কাকড়াঝোড় জঙ্গল। কাকড়াঝোড় থেকে এইমাত্র গাড়িতে উঠলাম। এই কাকড়াঝোড় থেকে ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব কিন্তু বেশ অনেক। পৌঁছে গেছি ফাইনালি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে, একদম টাইমেই এসছি আমরা। ট্রেন এখন বেশ খানিকক্ষণ লেট, ঠিকঠাক আছে সব কিছু। এখন এই ভিডিওটা শেষ করার পালা। তার আগে বলবো, এই যে দুদিন আমরা ঘুরলাম দাদার সাথে, তাতে আমাদের টোটাল খরচা হয়েছে 5,500 টাকা। এবার সিজন অনুযায়ী ভাড়া একটু বাড়ে কমে। দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দাদার নাম গৌতম, দাদার সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো দরকারে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলিশ লাইফস্টাইল। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট সবারই আগে আপনাদের কাছে পৌঁছে যায়।